হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেডি পয়েন্টে স্বাগতম। আজকে আমরা বোঝার চেষ্টা করব স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন এবং ডাইনামিক মেমোরি অ্যালোকেশন বলতে আমরা কি বুঝি এবং এদের মধ্যে পার্থক্য কি। তার আগে আমাদের দুটি ইম্পর্টেন্ট কনসেপ্ট সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন। একটি হচ্ছে কম্পাইল টাইম, আরেকটি হচ্ছে রান টাইম। কম্পাইল টাইম বলতে আমরা কি বুঝি? যখন আমরা আমাদের সোর্স কোডকে কম্পাইলার দিয়ে কম্পাইল করে মেশিন কোডে কনভার্ট করি, সেই ফেজটাকে বলা হচ্ছে কম্পাইল টাইম। যদি কম্পাইল টাইমে কোনো এরর ধরা পড়ে, সেই এররকে বলা হয়ে থাকে কম্পাইল টাইম এরর। আর রান টাইম বলতে আমরা কি বুঝি? যখন আমরা একটি প্রোগ্রামের কম্পাইল কোড বা এক্সিকিউটেবল কোডকে এক্সিকিউট করে রান করি, সেই ফেজটাকে বলা হয়ে থাকে রান টাইম। এবং আমরা এই রান টাইমে আমাদের প্রোগ্রামে যে সকল অপারেশন হওয়ার কথা সেগুলো হয়ে থাকে। যেমন আমরা কোনো ইনপুট নিচ্ছি অথবা কোনো ইনপুট প্রসেস করে আউটপুট জেনারেট করছি, এগুলো হচ্ছে রান টাইমে হয়ে থাকে। এবং রান টাইমে যদি কোনো প্রোগ্রামে এরর ধরা পড়ে, সেই এররকে বলা হয়ে থাকে রান টাইম এরর। আমরা কম্পাইল টাইম এবং রান টাইমকে বোঝার জন্য একটি এক্সাম্পল দেখি। সাপোজ আমরা এই সিম্পল প্রোগ্রাম থেকে বোঝার চেষ্টা করব যে কম্পাইল টাইম এবং রান টাইম বলতে আমরা কি বুঝি। তো সাপোজ আমরা যদি এটিকে কম্পাইল করি, সো আমরা এই বাটনে ক্লিক করব, সো এটা জাস্ট কম্পাইল হবে। ওকে, সো কম্পাইল হয়ে কিন্তু মেশিন কোডে কনভার্ট হয়ে যাবে। সো আমাদের এই মেশিন কোডটা এখন যখন আমরা রান করব এটাকে, তখন আমাদের সেটা রান টাইমে চলে যাবে। সো আমাদের কম্পাইল টাইমে যদি আমরা কোনো এরর পাই, সেটা কম্পাইল টাইম এরর হবে। সাপোজ আমরা যদি এই সেমিকোলনটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কিন্তু সিনট্যাক্স এরর হলো, তাই না? সো এটা যদি এখন আমরা কম্পাইল করতে চাই, তাহলে আমাদের কি হবে? এটা এরর দেখাবে। সো এটা হচ্ছে আমাদের কম্পাইল টাইম এরর। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কম্পাইল টাইম কি এবং কম্পাইল টাইম এরর কি। এখন আমাদের রান টাইম আমরা বুঝার চেষ্টা করি। সো এখন আমাদের কিন্তু এটাকে আবার আমরা কম্পাইল করলাম। এখন আমরা যদি এটাকে রান করি, তাহলে সেটি হচ্ছে আমাদের রান টাইম। ওকে, সো প্রোগ্রামটা এক্সিকিউট হলো এবং যা অপারেশন করা দরকার সেগুলো অপারেশন করলো এবং আমাদের আউটপুট দিল। সো এটা হচ্ছে আমাদের রান টাইম। ওকে, সো এখন আমাদের রান টাইমে কি ধরনের এরর আসতে পারে? সাপোজ যদি আমরা এখানে এ কে আমরা বি দিয়ে যদি ডিভাইড করি এবং বির ভ্যালু যদি আমরা 0 করে দিই, তাহলে আমাদের কি হবে? তাহলে কিন্তু আমাদের এটা এরর দেখাবে। সো এটা কিন্তু কম্পাইল টাইমে দেখাবে না। সাপোজ আমরা যদি এটাকে কম্পাইল করি, তাহলে কিন্তু আমাদের কোনো এরর নাই। ওকে, এখন আমরা যদি এটাকে রান করি, ওকে, তাহলে কিন্তু আমাদের রান টাইমে এটা এরর দেখাবে। সো আমাদের কিন্তু কোনো আউটপুট আসে নাই এবং আমাদের রিটার্ন করছে একটা আনডিফাইন্ড ভ্যালু। সো এটা হচ্ছে রান টাইম এরর। ওকে, সো আশা করি আমরা বুঝতে পারলাম যে কম্পাইল টাইম কি এবং রান টাইম কি এবং কম্পাইল টাইম এরর কি এবং রান টাইম এরর কি। ওকে, এবং আমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা দরকার, কারণ আমাদের স্ট্যাটিক মেমোরি এবং ডাইনামিক মেমোরি অ্যালোকেশন বুঝতে গেলে আমাদের এই কনসেপ্টটা বুঝতে হবে। স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে প্রোগ্রাম কি পরিমাণ মেমোরি অ্যালোকেট করবে তা কম্পাইল টাইমে নির্ধারিত হয়। এই ক্ষেত্রে অটোমেটিকভাবে মেমোরি অ্যালোকেশন হয় এবং ডি অ্যালোকেশন হয়, অর্থাৎ কম্পাইলার অটোমেটিকভাবে এই কাজটা করে থাকে। র্যামে স্ট্যাক, বিএসএস সেগমেন্ট এবং ডেটা সেগমেন্ট হচ্ছে স্ট্যাটিক মেমোরি সেগমেন্ট। একটি ভেরিয়েবলের লাইফ টাইম এবং স্কোপের উপর ডিপেন্ড করে এই মেমোরিগুলো অ্যালোকেট হয়ে থাকে। স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে যেহেতু কম্পাইল টাইমেই মেমোরি কি পরিমাণ অ্যালোকেট হবে তা ফিক্সড হয়ে যায়, তাই এক্ষেত্রে মেমোরি বাড়ানো বা কমানো সম্ভব হয় না। যেমন সাপোজ আমরা একটি ইন্টিজার টাইপের অ্যারে ডিক্লেয়ার করলাম, যার সাইজ আমরা দিলাম 50। এই ক্ষেত্রে প্রোগ্রামটি যদি আমরা কম্পাইল করে রান করি, তাহলে আমাদের 4 বাইট করে টোটাল 200 বাইটের একটি মেমোরি অ্যালোকেট করবে। সো এই ক্ষেত্রে আমাদের সাইজ কিন্তু ফিক্সড হয়ে গেল, আমরা চাইলে এটাকে বাড়াতে বা কমাতে পারবো না। সো এই ক্ষেত্রে যদি আমাদের 50টির বেশি ভ্যালু অ্যাসাইন করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা করতে পারবো না, কারণ সেক্ষেত্রে আমাদের অ্যারে ওভারফ্লো হয়ে যাবে। আর যদি আমাদের এমন হয় যে আমাদের মাত্র 10টি করলে এনাফ, আর 50টি সাইজ আমরা নিয়েছি কিন্তু আমাদের 10টি করলে এনাফ, এর বেশি আমাদের প্রয়োজন পড়ছে না কখনোই, সেক্ষেত্রে কিন্তু আমাদের মেমোরি ওয়েস্ট হতে পারে। সো এখানে আমাদের দুটোই প্রবলেম, অর্থাৎ আমাদের কম হলেও প্রবলেম, বেশি হলেও প্রবলেম। সো কম হলে আমাদের মেমোরি ওয়েস্ট হচ্ছে, আর যদি বেশি হয় সেক্ষেত্রে ওভারফ্লো হতে পারে। সো এটি হচ্ছে স্ট্যাটিক মেমোরি লিমিটেশন। আর ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হয়ে থাকে রান টাইমে, অর্থাৎ একটি ভেরিয়েবল কি পরিমাণ মেমোরি অ্যালোকেট করবে তা আমরা প্রোগ্রাম রান করার পরে নির্ধারণ করতে পারবো। এবং ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হয়ে থাকে র্যামের হিপ সেগমেন্টে। কিন্তু স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের মতো ডাইনামিক মেমোরি অ্যালোকেশন অটোমেটিকভাবে হয় না। সি প্রোগ্রামিংয়ে কিছু ফাংশন রয়েছে যার মাধ্যমে আমরা হিপ সেগমেন্টে পয়েন্টারের মাধ্যমে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করতে পারি। এবং হিপে যদি আমরা মেমোরি অ্যালোকেট করি পয়েন্টারের মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই সেই মেমোরিটাকে ডি অ্যালোকেট করতে হবে। অর্থাৎ আমাদের প্রয়োজনীয় অপারেশনগুলো শেষে আমাদের মেমোরিটাকে ডি অ্যালোকেট করতে হবে, যাতে সেটি ফ্রি হয়ে যায়। আর যদি আমরা ডি অ্যালোকেট না করি, অর্থাৎ মেমোরিটাকে ফ্রি না করি, সেক্ষেত্রে সেটি আনইউজডভাবে থেকে যাবে, যার কারণে আমাদের মেমোরি ওয়েস্ট হবে। সো প্রোগ্রামটি যতবার রান হবে ততবার এইভাবে মেমোরি অ্যালোকেট করবে এবং ডি অ্যালোকেট না করার কারণে সেটি অ্যালোকেট হয়েই থাকবে এবং হিপে অ্যাভেলেবেল যে মেমোরি ছিল সেটা কমতে থাকবে, যেটিকে বলা হয়ে থাকে মেমোরি লিক।
এই কনসেপ্ট নিয়ে আমরা পরবর্তীতে আরো ডিটেলস আলোচনা করব। ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে আমরা রান টাইমে মেমোরি সাইজ ইনক্রিজ করতে পারি, আবার প্রয়োজনে আমরা ডিক্রিজ করতে পারি। সো এই ক্ষেত্রে আমাদের মেমোরি ওয়েস্ট হওয়ার চান্স থাকছে না যদি আমরা প্রপারলি ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করতে পারি এবং মেমোরি লিক অ্যাভয়েড করতে পারি। সো ডাইনামিক মেমোরি অ্যালোকেশন খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, বিশেষ করে বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদমে এই ডাইনামিক মেমোরি অ্যালোকেশন ইউজ করা হয়, যেমন লিঙ্ক লিস্ট, ট্রি, গ্রাফ, ডাইনামিক প্রোগ্রামিং ইত্যাদি। সামনে যখন আমরা ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম কোর্সটি করব তখন আমাদের এই কনসেপ্টগুলো কাজে লাগবে। তাহলে এখন আমরা একটু সামারাইজ করি যে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন এবং ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের মধ্যে মেইন পার্থক্যগুলো কি। স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন হয়ে থাকে কম্পাইল টাইমে এবং ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হয়ে থাকে রান টাইমে। হিপ বাদে বাকি সকল সেগমেন্টে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন হয়ে থাকে, আর ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হয়ে থাকে শুধুমাত্র হিপে। আর স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন হচ্ছে ফিক্সড সাইজ, অর্থাৎ কম্পাইল টাইমে নির্ধারিত হয় যে কি পরিমাণ মেমোরি অ্যালোকেট করবে। আর ডাইনামিক মেমোরি অ্যালোকেশন হচ্ছে ফ্লেক্সিবল, অর্থাৎ আমরা রান টাইমে ডিসাইড করতে পারি যে মেমোরি সাইজ আমরা ইনক্রিজ করব নাকি ডিক্রিজ করব। স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে কম্পাইলার অটোমেটিকভাবে মেমোরি অ্যালোকেট করে থাকে, কিন্তু ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে প্রোগ্রামার কিছু ফাংশনের মাধ্যমে সেটি ম্যানুয়ালি করে থাকে। আর মেমোরি ডি অ্যালোকেশন স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে অটোমেটিকভাবে হয়ে থাকে, কিন্তু ডাইনামিক মেমোরির ক্ষেত্রে আমাদেরকে ম্যানুয়ালি অর্থাৎ ফাংশনের মাধ্যমে অবশ্যই মেমোরিকে ডি অ্যালোকেট করতে হয়। তো এগুলি হচ্ছে মেইন পার্থক্য। সো আশা করি আজকে আমাদের স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন এবং ডাইনামিক মেমোরি অ্যালোকেশন কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা সি প্রোগ্রামিংয়ে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করতে পারি, সি প্রোগ্রামিংয়ে কি কি ফাংশন রয়েছে এবং ফাংশনগুলো কিভাবে কাজ করে, ডিটেলস আমরা আমাদের প্রোগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।